আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত এনটিভির নিয়মিত অনুষ্ঠান এই সময়ে আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মেগা সিটি ঢাকা, এই সিটিতে 2 কোটিরও বেশি মানুষ বসবাস করছে। এই শহরটি প্রায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, যার ফলে নানাবিধ সমস্যা। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের যানজট। আমাদের ওয়ার্কিং আওয়ারের প্রায় অর্ধেক সময় আমাদের কাটে রাস্তায়। এবং শুধু সময় নয়, আমাদের যে বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা যে জ্বালানি তেল কিনতেছি, সেই তেলের একটা বিরাট অংশ এই রাস্তায় নষ্ট হয়। এবং এই কঠিন এবং জটিল সমস্যার সমাধানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা নিরলসভাবে কাজ করছেন। তারপরও যানজট কমছে না। এই জটিল বিষয়টিকে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে একজন অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং কঠোর পরিশ্রমী, উচ্চশিক্ষিত একজন পুলিশ অফিসারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আধুনিকায়নের নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার, বিপিএম সেবা। স্যার, আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং এনটিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। স্যার, আমরা সরাসরি প্রশ্নে আসি। আমাদের এই মেগা সিটি ঢাকা, এখানে আমাদের যানজট একটা বিশাল সমস্যা। কি কি কারণে এই যানজট হয় বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ। এই কারণগুলো কম বেশি আমাদের সকল জনগণ বা সরকারি কর্মকর্তারা জানেন। তারপর যে কারণগুলো উল্লেখ না করলেই নয়, মূল কারণ হলো যে আমাদের মেগা সিটিতে যে পরিমাণ রাস্তা থাকা প্রয়োজন, রেশিও অনুযায়ী 25% রাস্তা বা ওপেন এরিয়া থাকা উচিত, সেটা আমাদের অনেক কম আছে, লেস দ্যান 8%। এরপরও রাস্তাগুলো অনেকটাই অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। যদিও বলা যায় যে হাতিরঝিলের রাস্তাটা আবার প্ল্যান অনুযায়ী করা হয়েছে এবং পূর্বাচল 300 ফুট এক্সপ্রেসওয়ে, এইটাও প্ল্যান অনুযায়ী করা হয়েছে। এর ফলে এই 2 এলাকায় ট্রাফিক জ্যাম নেই। তো অন্য এলাকার পরিকল্পনা অনুযায়ী রাস্তাঘাটগুলো করা হয়নি, তবে আসার কথা হলো ডেভেলপ করা হচ্ছে। যেমন উত্তরা এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত অনেকগুলো ওভারপাস বা ইউলুপ করে রাস্তাকে কিন্তু স্মুথ বা সিগন্যাললেস করা হয়েছে। তো এরকম সুযোগ আছে আমাদের রাস্তাগুলোকে ডেভেলপ করা। এর বাইরে আছে আমাদের ঢাকায় অত্যধিক যানবাহনের চাপ। এই ঢাকার রাস্তায় নর্মালি মোটরাইজড ভেহিকেল চলার কথা, যে কোনো ক্যাপিটাল সিটিতে চলে, কিন্তু আমাদের এখানে মোটরাইজড ভেহিকেলের পাশাপাশি নন মোটরাইজড অনেক ভেহিকেল চলে। পাশাপাশি এই রাস্তায় বলা যায় যে অ্যাক্টিভিটি হয় না এমন কোনো কাজ ঢাকা শহরে নেই। আপনি বলছিলেন যে আমাদের অপরিকল্পিতভাবে ঢাকা শহর গড়ে উঠেছে এবং নতুন যেটা শহর, সেখানে পরিকল্পনা ছোঁয়া লাগছে, আর পুরনো যেগুলো ছিল সেখানে আপনারা চেষ্টা করছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন যে এই যানজট নিরসনের জন্য আপনারা চেষ্টা করছেন, কি কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের পক্ষে? থ্যাংক ইউ। যানজট নিরসনের জন্য আমরা গত 25 সাল থেকেই ডিএমপি ট্রাফিক, গত বছর আমি জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত এডিশনাল পুলিশ কমিশনার ট্রাফিক ছিলাম, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নিয়েছি, এখন তো ভারপ্রাপ্ত কমিশনার। তারপর ট্রাফিকের কার্যক্রমগুলো অব্যাহত আছে। তো ট্রাফিক মূলত আগে যে কার্যক্রমগুলো করতো 24 সালের আগে, এখন 25 সালে কিন্তু আমরা ট্রাফিকের কার্যক্রমকে বেশ আধুনিকভাবে সাজিয়েছি। ট্রাফিকের জনবলের কাজ করার পাশাপাশি জনবলকে এফিশিয়েন্ট করা, ট্রেনিং দেওয়া দেশে এবং বিদেশে। পাশাপাশি ট্রাফিকে আমরা টেকনোলজি অ্যাপ্লাই করেছি। কারণ হলো শুধু ম্যানুয়াল পদ্ধতিতে যে কোনো কাজ এই যুগে খুব বেশি আগায় না। এই জন্য আমরা টেকনোলজি অ্যাপ্লাই করে বলা যায় যে ভিডিও মামলা, ডিজিটাল মামলা এবং
অনেক ক্ষেত্রে স্পিডের মামলা, ওভার স্পিডের মামলা আগে আমরা ম্যানুয়ালি করা হতো, এখন এটা আমরা বিভিন্নভাবে ডিজিটাল ডিভাইস স্থাপন করে ওই ডিভাইস থেকে ডেটা নিয়ে স্পিড মামলা করা হচ্ছে এবং এই কাজগুলা চলমান ডিজিটালাইজেশনের কাজ ট্রাফিক বিভাগের। পাশাপাশি ট্রাফিক বিভাগের জনবলও আমরা বৃদ্ধির চেষ্টা করতেছি। জনবল বাড়লে আরও ট্রাফিকের জ্যাম কমাতে আমাদের সুবিধা হবে। এর পাশাপাশি আগে যেটা ডিএমপি থেকে করা হতো না, আমরা সমন্বয়, অর্থাৎ সরকারি অনেকগুলো সংস্থা ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য সরাসরি এবং পরোক্ষভাবে দায়ী। এই সংস্থাগুলোর সাথে আমরা নিয়মিত সমন্বয় করা হতেছে, বিশেষ করে 2 সিটি কর্পোরেশন, রোডস অ্যান্ড হাইওয়েজ, রাজুক সহ আবার সরকারের একটা সংস্থা আছে ডিটিসিএ, তাদের সাথে আমরা সমন্বয় করে ঢাকায় রাস্তাগুলোকে মডিফিকেশন, ডেভেলপমেন্ট ইত্যাদির কাজ করানো হচ্ছে। প্লাস রাস্তা কাটাকাটি, এগুলো আমরা প্রায় সমন্বয় সভা করে কন্ট্রোল করে রাস্তা কাটাকাটি রুলস অনুযায়ী যাতে শুধুমাত্র রাত্রেবেলা রাস্তা কাটে এবং দিনের বেলায় রাস্তা ওপেন থাকে। এর বাইরেও আমাদের আরও কিছু প্ল্যান আছে, প্ল্যানের কার্যক্রম চলতেছে, যেমন ট্রাফিক ফ্লো স্টাডি, এগুলোর জন্য বিভিন্ন সংস্থা করতেছে। আমরা ডিএমপিও চাচ্ছি ট্রাফিক ফ্লো স্টাডি করার জন্য ট্রাফিক মডেলিং সফটওয়্যার সহ বিভিন্ন রকম আধুনিক ডিজিটাল পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য। স্যার, আমি আপনার কাছে আপনি বলছিলেন যে আপনারা চেষ্টা করছেন, কিন্তু বিষয়টা হলো যে আমাদের যা ড্রাইভার তারা যদি সচেতন না হয় এবং যারা আমাদের রোড ইউজ করে জনসাধারণ, তাদেরও সচেতন হওয়া দরকার ট্রাফিক ব্যবস্থাপনায়। তা এই ড্রাইভারদেরকে আপনি বাধ্য করার যে ট্রাফিক আইন মানার জন্যে, আর জনগণকে যে তারা ট্রাফিক আইন বানায়, এই দুইটাকে আপনারা কিভাবে করছেন সমন্বয় স্যার? ঠিকই বলেছেন, এটা আমরা গত বছর থেকে এই সমন্বয়টা আমরা প্রবলভাবে করছি। বিশেষ করে ডিএমপিতে এখন আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুল একটা ওপেন করা হয়েছে গত বছর। এখানে প্রথম ধাপে আমাদের ডিএমপি ট্রাফিক সার্জেন্ট এবং টিআই তাদের ড্রাইভিং প্রশিক্ষণ অনেকেরই আছে, অনেকের নেই। যাদের নেই তাদেরকে প্রশিক্ষণে আনা হয়েছে এবং যাদের প্রশিক্ষণ কম ছিল তাদেরকে ডেভেলপ করা হচ্ছে। অর্থাৎ যারা ট্রাফিক ম্যানেজমেন্ট করবে তাদের ড্রাইভিং সেন্সটা ভালো থাকলে তারা ট্রাফিক কন্ট্রোলের সুবিধা রাখবে। দ্বিতীয় পর্যায়ে আমরা যারা রাস্তায় গাড়ি চালায়, বিশেষ করে বাস, ট্রাক ড্রাইভার, এদেরকেও আমরা প্রশিক্ষণের আওতায় আনবো যাতে ট্রাফিক জ্যাম হয় এমন কার্যক্রম থেকে তারা বিরত থাকে, অথবা তাদেরকে বোঝানো যে কী কী কারণে ট্রাফিক জ্যাম হয় এবং ট্রাফিক সেফটিরও বিষয় আছে, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট যাতে কম হয়, এইসব বিষয়ে আমরা আগে আসব। আর মানুষের সচেতনতা বলতে বলা যায় যে ঢাকা সিটির প্রত্যেকটা লোকেরই দায়িত্ব আছে ট্রাফিকে কন্ট্রিবিউশন করা। আপনি যদি পথচারী হিসাবে রাস্তায় চলাচল করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জেব্রা ক্রসিং দিয়ে চলাচল করতে হবে, অথবা ফুট ওভারব্রিজ দিয়ে চলাচল করতে হবে, ফুটপাথ দিয়ে চলাচল করতে হবে, কোনো ক্রমেই রাস্তায় নামা যাবে না। তো এইটার জন্য আমরা আরও বেশ কয়েকটা পদক্ষেপ নিচ্ছি, যেমন জেব্রা ক্রসিংয়ের আশেপাশে ফুটপাতে ফেন্সিং করা থাকবে, অর্থাৎ কোনো পথচারী চাইলেও জেব্রা ক্রসিং ছাড়া অন্য জায়গা দিয়ে পার হতে পারবে না। তো এইটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার বিষয়ে সিটি কর্পোরেশনগুলোকে আমরা অনুরোধ করেছি জেব্রা ক্রসিংয়ের ডানে বায়ে এবং যেখানে ফুট ওভারব্রিজ আছে রাস্তার মিডিয়ানে ফেন্সিং করে দিতে। এই ফিজিক্যাল ব্যারিয়ার তৈরি করা হলে আমাদের পথচারী আছে বা সম্মানিত ঢাকাবাসী আছে, তারাও সচেতন হবে, তাদেরও অন্য কোনো বিকল্প থাকবে না জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ ব্যবহার না করার জন্য। পাশাপাশি আমরা অন্যান্য ঢাকাবাসীকে অনুরোধ করব যাতে রাস্তায় ট্রাফিক জ্যাম হয় এমন কোনো অ্যাক্টিভিটি রাস্তায় না করার জন্য। বিশেষ করে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দাবি দেওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে, এগুলো যাতে রাস্তা ব্লক করে না করে, অথবা রাস্তায় কোনো অনুষ্ঠান আমরা সমন্বয় করে এটাও করা হচ্ছে, রাস্তায় কোনো অনুষ্ঠান করতে চাইলে আমরা সমন্বয় করে সেগুলো হয়তো বা বিশেষ কারণ রাস্তা করতে গেলে শুক্র বা শনিবার যখন ট্রাফিক কম থাকে, এইভাবে আমরা সমন্বয় করে এগুলা ডেভেলপ করার চেষ্টা করতেছি। আর একটা বিষয় হলো ট্রাফিক ব্যবস্থা আমরা মনে করি বিভিন্ন কারণে আগের চেয়ে উন্নত হয়েছে। যেমন 2006 সালের ঢাকা শহরের অ্যাভারেজ স্পিড ছিল সম্ভবত 21 কিলোমিটার,
যেটা 2024 সাল পর্যন্ত বিভিন্ন কারণে কমে মাত্র 5 কিলোমিটারে এসেছে। তবে গত বছর আমরা ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন রকম আধুনিক প্রযুক্তি নেওয়ার ফলে এই স্পিডের হার বেড়েছে। বিশেষ করে বিভিন্ন মোড়ে আপনারা দেখবেন যে আমরা ট্রাফিক ডাইভার্ট করে দিয়ে কোনো চৌরাস্তার মোড়ে সিগন্যালকে আমরা 4টা সিগন্যালের পরিবর্তে 3টা সিগন্যাল করেছি। একটা সিগন্যাল আমরা লেফট টার্ন করে একটু 200 মিটার যে ইউটার্ন করলে তখন একটা সিগন্যাল যদি একটা ক্রসিংয়ে কমে যায় তখন অন্য 3 সিগন্যাল আগের চেয়ে বেশি সময় পাবে। বিশেষ করে আপনি গত বছর ডিএমপিতে যোগদানের পরে আমরা দেখেছি যে ঢাকা শহরে রাস্তায় এই ধরনের ডাইভারশন করা হয়েছে, ইউটার্ন করা হয়েছে এবং যার ফলাফলও জনগণ পেয়েছে। গত বছর আমরা ঈদের সময় দেখেছি যে মানুষ নির্বিঘ্নে যেতে পেরেছে। স্যার আপনার কাছে আমরা শুনবো। স্যার আমরা একটু বাস্তব অভিজ্ঞতায় কথা বলি যে আপনি বলেছেন যে আপনারা অনেক পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখি যে বিশেষ করে আমাদের যে পরিবহন বাসগুলা খুবই কম, আমাদের পরিবহনের সংখ্যা যেগুলো আছে তাদের বাসের যদি চেহারা দেখা যায় তা দেখা যায় যে গায়ের মাংস নাই স্যার, একটার সাথে একটা বাড়ি খায় এগুলা। তো এরা যেটা করে স্যার, আমাদের বাস্তবতা আমরা যেটা দেখি যে এরা রাস্তায় প্যাসেঞ্জার নেওয়ার সময় গাড়িটা ব্লক করে নেয়, কাট করে দাঁড় করায় স্যার, এবং পিছনের গাড়ি যেন সামনে না যেতে পারে তার জন্য তারা রাস্তা ব্লক করে। এবং আপনাদের যে সার্জেন্ট থাকে স্যার, এই সার্জেন্ট ধরেন স্যার, আমি একটা উদাহরণ দিচ্ছি স্যার, যে আপনাদের কুড়িল বিশ্ব রোডের মাথায় সার্জেন্ট আছে এবং পরে যে ওই যমুনা ফিউচার পার্কের ওখানে সার্জেন্ট আছে, কিন্তু মাঝখানে এই আপনাদের এরকম কোনো ব্যবস্থা নাই যে মাঝখানে ওরা যে লেন ব্রেক করতেছে। এবং এই লেন ব্রেকের জন্য কি ঘটেছে আমি স্যার আপনাকে একটা ঘটনা বলি। 2019 সালে স্যার, 2019 সালে 17ই মার্চ বিইউপির একজন ছাত্র, তার বাবা পিতা ব্রিগেডিয়ার জেনারেল আরিফের হাত ধরে জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে পার হচ্ছিলেন স্যার। কিন্তু সেই সময় একটা বাস এই যে পাড়াপাড়ি করে আসার সময় জন্যে একটা বাস সেই ছাত্রকে বাবার পিতার সামনেই তাকে পিষ্ট করে এবং পিতা দাঁড়ায় অসহায় পিতা দেখেন যে তার ইউনিভার্সিটি পড়া ছাত্র সেখানে মারা যায়। এর ফলে স্যার ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসে, আন্দোলন হয় এবং এই আন্দোলন বড়সড় আন্দোলন হয়, ঢাকার বাইরেও আন্দোলন হয় এবং সরকার বলেন যে এই ধরনের ঘটনা আর চলবে, হবে না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে লাউ সেই কদু, এখানে কোনো উন্নতি হয় না। এর প্রধানতম কারণ হচ্ছে স্যার যে এই বাসগুলো যে লেন ব্রেক করে, এই লেন ব্রেক করার জন্যে যে আপনাদের ক্যামেরা থাকা দরকার, লেন ব্রেক ক্যামেরা কিংবা স্পিড ক্যামেরা, এগুলো স্যার ঢাকা শহরে নাই। এগুলো ব্যবস্থা আপনারা করবেন কিনা স্যার? থ্যাংক ইউ। এটা একটা ভালো প্রশ্ন, ভালো বিষয়। এটা নিয়ে আমরা ব্যাপকভাবে কাজ করছি, আমাদের কাজ চলমান। বিশেষ করে বাসের ডিসিপ্লিন আনার জন্য বাস রুট রেশনালাইজেশন, এটা ডিটিসি এর একটা প্রকল্প আছে। আমরাও পুলিশ এবং বাস মালিক সমিতির সাথে সমন্বয় করে গত কয়েক মাস যাবৎ কাজ করছি যাতে বাসগুলা টিকিট সিস্টেমে চলতে পারে বা টিকিট সিস্টেমে। নর্মালি এখন বাস মালিকরা তাদের শ্রমিকদেরকে বা ড্রাইভারদেরকে ডেইলি ইজারা দিয়ে দেয় যে বাসটা ডেইলি এত টাকা দিবা, তোমরা চালাবা। তো বাস শ্রমিক বা যারা ড্রাইভার তারা বেশি ইনকামের আশায় একটাকে ব্যারিকেড দিয়ে বা ওভারটেক করে বেশি প্যাসেঞ্জার নেওয়ার চেষ্টা করে এবং এতে যানজটও হয় প্লাস ইনডিসিপ্লিনও হয়। এইটাকে থেকে রোধ করার জন্য আমরা টিকিট সিস্টেমে বাস মালিক সমিতিকে যাওয়ার জন্য বলা হয়েছে। আমরাও নেপথ্যে কাজ করতেছি এবং মালিক সমিতিও অ্যাগ্রিড এটা শীঘ্রই হয়ে যাওয়ার কথা। তো টিকিট সিস্টেমে বাস হলে বাসের এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আমরা মুক্ত হব এবং বাসের যে বললেন যে বাসের রং ঠিকমতো নেই, এগুলো মূলত আনহেলদি কম্পিটিশনের জন্য হয়। তো এইটা রোধ করার জন্য আমাদের আরও কিছু ব্যবস্থাপনা আছে, যেমন আমাদের বিভিন্ন পয়েন্টে আমরা সিসি ক্যামেরা এগুলা লাগানোর জন্য আমরা চেষ্টা করতেছি বাজেট প্রাপ্তি সাপেক্ষে, এবং লেন মেনটেন করার জন্য আমরা লেনের যে লেন মার্কিং এগুলো সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি যাতে লেন মার্কিংটাও করা হয়। পাশাপাশি এই বাস যদি নির্দিষ্ট স্টপেজ ছাড়া সামনে আগে পিছনে অথবা কোনো মোড়ে প্যাসেঞ্জার নেয় তাহলে সিসি ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরার মাধ্যমে রেকর্ড হবে। এই রেকর্ড হয়ে মামলা বাস মালিক বা ড্রাইভারের ঠিকানায় চলে যাবে। আগে হয়তো মনে করতো যে এখানে ট্রাফিক পুলিশ নেই, আমি যত্র দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিলাম ইত্যাদি করলাম, কোনো আইনের আওতায় আসবে না।
এই জন্য আমরা ডিজিটাল সিস্টেমে যাচ্ছি, সিসি ক্যামেরা, ভিডিও মামলা ইত্যাদি বসাইতেছি। তারপরও আমরা এআই সিস্টেম যোগ করতেছি। সিসি ক্যামেরা শুধু থাকলেই হবে না, সিসি ক্যামেরা আমরা এআই সফটওয়্যার অ্যাড করে এই সফটওয়্যারের মাধ্যমে কোন বাস বা কোন যানবাহন লেন অমান্য করলো, যত্রতত্র থামালো বা উল্টো রাস্তায় আসলো বা ট্রাফিক কনজেশন তৈরি করলো, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেওয়ার প্রক্রিয়া আছে। ভিডিও মামলা হচ্ছে আমাদের এখান থেকে আগে যেখানে 1000 ভায়োলেশন হতো সেখানে এখন 50-এ নেমে আসছে। একই ঘটনা ঘটছে 300 ফিটে স্যার। এই 300 ফিটে আপনারা ভিডিও মামলা যাবেন কিনা স্যার? থ্যাংক ইউ। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রথম অবস্থায় চেষ্টা করেছিলাম আমাদের ট্রাফিক পুলিশকে স্পিড গান নিয়ে দুই পাশে চারজন সার্জেন্ট দিয়ে। তো সেক্ষেত্রে মাত্র 15, 20 বা 30টা মামলা করা যায়, যদিও ভায়োলেশন করে 1000-এর উপরে। তা আমরা ডিজিটাল ডিভাইস ইউজ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ডিজিটাল ক্যামেরা বা স্পিড ক্যামেরা, আমরা ডাটা ইউজ করে এবং ভিডিও ফুটেজ ইউজ করে আমরা মামলা করে বেশ ভালো ফলাফল পাওয়া গেছে এবং এটা ব্যাপকভাবে প্রচার হয়। এখন সবাই কনসাস, এখানে আর ওভার স্পিড করে না। কিছু করে যারা হয়তো নতুন এই 40-এ চলে আসছে। একইভাবে আমরা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে স্পিড কমানোর জন্য এখন আমাদের সার্জেন্টরা ম্যানুয়ালি স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থেকে জিগজ্যাগ পদ্ধতিতে কিছু গাড়ি কন্ট্রোল করে। এটা আমরা রাজুকের সাথে যোগাযোগ করেছি স্পিড ক্যামেরা স্থাপন করার জন্য। রাজুক আমাদেরকে বলেছে তারা প্রসেসে আছে স্পিড ক্যামেরা। তো স্পিড ক্যামেরা স্থাপন হলে ওখানেও ডেটারেন্ট হিসাবে অজস্র লোক ভায়োলেট করবে, কিন্তু প্রত্যেকের বিরুদ্ধেই ডিজিটাল মামলা বা ভিডিও মামলা হবে, তখন এগুলা কমে যাবে। আর রাজুক যদি স্পিড ক্যামেরা বসায় ভালো, না হলে অথবা আমরা ডিএমপিও ফান্ড প্রাপ্তি সাপেক্ষে আমরাও কিছু কিছু জায়গায় স্পিড ক্যামেরা বসানোর প্রক্রিয়া আছে, বিশেষ করে লেক রোডে বা অন্যান্য, এমনকি এয়ারপোর্ট রোড যেটা বনানী থেকে আবদুল্লাপুর, এই রোডেও আমরা রোডস অ্যান্ড হাইওয়েজকে বলছি স্পিড ক্যামেরা স্থাপন করে দেওয়ার জন্য। তো আশা করি এই স্পিড ক্যামেরা স্থাপন করলে আমরা এই ওভার স্পিড বা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট এগুলো থেকে মুক্ত হব। স্যার, আরেকটা কোশ্চেন আপনার কাছে, সেটা হলো যে আমাদের দক্ষিণ এশিয়ার সব দেশগুলোরই এই যানজট একটা সমস্যা রয়েছে। থাইল্যান্ড গেলেও দেখা যাবে যানজট, মালয়েশিয়াও গেলে দেখা যাবে যানজট, কিন্তু ওখানে আমরা যেটা দেখি যে পুরো ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটা ডিজিটালাইজ স্যার, কিন্তু আমরা স্যার এখনও ডিজিটালাইজে যেতে পারলাম না স্যার। আমরা কবে ডিজিটালাইজে যেতে পারবো স্যার? আমরা ডিজিটালাইজের পথে, বলা যায় যে গত বছর থেকে ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। তার অংশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশন বুয়েটের সহযোগিতায় 22টা পয়েন্টে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করতেছে। অলরেডি 7টা পয়েন্টে চলছে, আরও কয়েকটা পয়েন্টে হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে। পাশাপাশি ডিএমপি ট্রাফিক কর্তৃকও কয়েকটা পয়েন্টে সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে। এবং শুধু তাই না, পথচারীদের পারাপারের জন্য জেব্রা ক্রসিংগুলোতেও ডিএমপি 7-8টা পয়েন্টে পথচারী সিগন্যাল লাইট স্থাপন করেছে। তো ডিএমপিও অনেকগুলো পয়েন্টে পথচারী সিগন্যাল লাইট সহ ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করবে। পাশাপাশি সিটি কর্পোরেশন কর্তৃক স্থাপিত যে ডিজিটাল যে ট্রাফিক সিগন্যাল লাইট, এখানে আরও ডেভেলপ করা হবে। এখানে এআই প্রযুক্তি ইউজ করে ক্যামেরা স্থাপন করে ডিজিটালাইজ পদ্ধতিতে ওখানে লেন ভায়োলেশন বা সিগন্যাল ভায়োলেশন বা উল্টা রাস্তায় আসা, এগুলাকে ডিজিটালাইজ করা হবে। তো আমরা আসার বিষয় হলো যে সরকারের সংস্থাগুলো সহ ডিএমপি ট্রাফিক এই ডিজিটালাইজেশনের পথে কাজ করতেছে। তো ডিজিটাল হলে আমাদের টার্গেট যে আমরা হয়তো কয়েক বছর পরে ম্যানুয়ালি ট্রাফিক সার্জেন্ট রাস্তায় দাঁড়িয়ে যে মামলা করে, সেটার চেয়ে আমরা ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন রকম মোটরযান আইন ভায়োলেশনের মামলাগুলো করব। তার ফলে মনে করি যে আমরা ব্যাপকভাবে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হবে। স্যার, ওটা তো হবে স্যার ভবিষ্যতে, কিন্তু এখন যারা আপনাদের ট্রাফিক সার্জেন্ট এবং কনস্টেবল যে রাস্তায় দাঁড়ায় রোদে বৃষ্টিতে, তাদের থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, এবং তারা হাত দিয়ে ইশারা করলে গাড়ি থামাতে গেলে গাড়ি দেখা যায় যে অনেক সময় তাদেরকে চাপা দিয়ে দিচ্ছে, এই যে বিষয়গুলো, এই যে আপনাদের লোকরা কাজ করছে, কষ্ট করছে, এদের জন্য আপনাদের কি ভাবনা স্যার? ভাবনা তো আছেই, এবং এদের জন্য আমাদের গত বছর থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন ট্রাফিক পুলিশ বক্সগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, ডেভেলপ ছিল না, ওয়াশরুমও ছিল না। বিশেষ করে আমাদের এখন অনেক নারী পুলিশ সদস্য ট্রাফিক ডিউটি করে, তো সেই হিসাবে আমাদের টয়লেটের প্রয়োজন। তো ট্রাফিক পুলিশ বক্সগুলোকে আমরা সরকারি অর্থ সিটি কর্পোরেশনের সহায়তায়
ডেভেলপ করতেছি, আরও ডেভেলপ হবে। পাশাপাশি আমাদের ট্রাফিক যারা ডিউটি করে তাদের যে আবাসন, তাদের ট্রেনিং, এগুলো ডেভেলপ করা হচ্ছে, ইনসেন্টিভও দেওয়া হচ্ছে এবং ফোর্সের সংখ্যাও বাড়ানো হচ্ছে। যেমন এবছর রমজানে বিকেলবেলা যেহেতু ট্রাফিক পুলিশ যেহেতু যানবাহন বেশি চলে, কারণ হলো যে সকালে 7টা থেকে 4টা পর্যন্ত 10 লক্ষ যানবাহন বের হলো। রোজার আগে এই যানবাহনগুলো বাসায় ফেরত যেত 4টা থেকে রাত 11টা-12টা পর্যন্ত, কিন্তু এখন ফেরত যায় মাত্র 1 ঘন্টা। আগে যেমন 7-8 ঘন্টা ফেরত যেত, মাত্র 1-1.5 ঘন্টায়, 4টা থেকে 6টার মধ্যে। তো এই জন্য আমরা অতিরিক্ত জনবল, অফিসার ফোর্স মোতায়েন করেছি। আমরা পুলিশের অন্যান্য ইউনিট থেকে এনে ডিএমপি থেকেও প্রায় 300 জনবল বিকালে অতিরিক্ত মোতায়েন করা হচ্ছে। অন্যান্য ইউনিট থেকে আমাদের সম্মানিত আইজি স্যার আরও 400 জনবল দিয়েছেন বিকালবেলা ট্রাফিক ম্যানেজ করার জন্য। তো আমরা বিভিন্নভাবে এই ট্রাফিকের কনজেশন সময়ে অফিসার ফোর্স বেশি মোতায়েন করে, টেকনোলজি অ্যাপ্লাই করে বিভিন্নভাবে আমরা এই কাজটা কন্টিনিউ করতেছি। আমাদের আর সময় নাই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ডিএমপি কমিশনারের কথা। আমাদের সময়ের অভাবে আমরা এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এনটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।